খুলনায় নতুন কারাগার নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ। শেখ পরিবার খ্যাত হেলাল জুয়েলের নিয়ন্ত্রণে ছিল গণপূর্তের টেন্ডার। দ্বিগুণ হয়ে ব্যয় দাঁড়ায় 288 কোটি। শেখ পরিবারের কথা বলা হয়, তাদের আসলে এখানে একটা কমিশনের প্রশ্ন ছিল। এই ডিপার্টমেন্টের অনেক অসৎ অফিসার আছেন যারা এই কমিশন ভোগ করেছেন। দীর্ঘদিন ধরে বেহাল টাঙ্গাইলের নাগরপুর চৌহালি সড়ক। আইনি জটিলতায় ঝুলে আছে সংস্কার কাজ, চরম ভোগান্তি। চলান যায় না, পানি হয় গিরে তৈরি, কোনো কাম কাজ নাই, কিছু না, গাড়ি ঘোড়া সব অ্যাক্সিডেন্ট হয়, মানুষজন অ্যাক্সিডেন্ট হয়, কাইডে থুইছে, এই জন্য গাড়ি আটে না, সমস্যা হয়। বকেয়া পরিশোধের দাবিতে রূপগঞ্জে স্টিল মিলের শ্রমিকদের ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ। 1.5 ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তি। বাড়ছে দারিদ্র্যের হার, স্বস্তিতে নেই স্বল্প নিম্ন আয়ের মানুষ। বর্তমান পরিস্থিতি দায়ী মনে করেন অর্থনীতিবিদ হোসেন জিল্লুর। কর্মসংস্থানের একটা মহা সংকট আছে। প্রাত্যহিক অর্থনৈতিক জীবনে যার ভূমিকা রাখতে পারে সেখানেও এক ধরনের স্থবিরতা আছে। দীর্ঘদিন ধরে অকেজো যশোর শহরে বসানো বেশিরভাগ সিসি ক্যামেরা। পৌর কর্তৃপক্ষকে দুষছেন বাসিন্দারা। সাম্প্রতিক পরিস্থিতিতে অপরাধ বেড়ে যাওয়ার শঙ্কা। সিসি ক্যামেরা 3-4 বছর ধরে নষ্ট হয়ে রয়েছে। যদি সিসি ক্যামেরাটা থাকে তাহলে আমরা সাধারণ যে নাগরিক তারা খুব সহজেই নির্বিঘ্নে আমরা চলাফেরা করতে পারি। সংরক্ষণ না করলেই নষ্ট হবে, নতুন করে করার জন্য টেন্ডার হবে, সেখানে বাণিজ্য হবে। রাজবাড়ীতে চলছে মুড়ি কাটা পেঁয়াজের আবাদ। ফলন উঠবে জানুয়ারিতে। মৌসুমে প্রতি মণ 2000 টাকা নির্ধারণের দাবি। শুভেচ্ছা, আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। দর্শক, রংপুরে সমসাময়িক রাজনৈতিক ইস্যু নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। এই সর্বশেষ যে প্রস্তাবনা সুপারিশমালা দেওয়া হয়েছে সেটাকে উনি বলছেন যে কমিশন জনগণ এবং রাজনৈতিক দলগুলোর সাথে প্রতারণা করেছে। এই জায়গায় আপনাদের আজকে অবস্থানটা, আমরা এই ব্যাপারে বক্তব্য শুনতে চাই। আরেকটি বিষয় আছে যেটি যে বলা হয়েছে ওইটাতে সুপারিশে, যে যদি এটা হয়ে যায় তাহলে 270 দিনের মধ্যে একটা যদি হচ্ছে যে পরবর্তী সংসদ যদি কার্যকর না করে তাহলে স্বয়ংক্রিয়ভাবে সেটি এই জুলাই সনদের যে ধারাগুলো আছে সংবিধানে বসে যাবে। তো এই কথাটাকেও বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলছেন এটা হাস্যকর একটা প্রস্তাবনা করেছেন। এই দুইটা বিষয় জানতে চাই আমাদের দলের উপর। এটা আপনি যখন গণভোট করতেছেন, গণ অভ্যুত্থানের পরে আমরা ঐক্যমত কমিশন আমরা গঠন করলাম, ঐক্যমতে আলোচনা হলো, এরপরে আপনি গণভোট করতেছেন এবং গণভোটে কিন্তু এই প্রস্তাবগুলো সবগুলো অনুমোদন হয়ে যাচ্ছে। পরবর্তী সংবিধান এবং সংস্কার পরিষদ যেটাই বলেন সেটা শুধু এটাকে আনুষ্ঠানিকভাবে সেটাকে সংবিধানে সন্নিবেশিত করবে। ফলে পরবর্তী সংসদের কিন্তু কোনো আর এখতিয়ার থাকবে না যে সেখানে কোনো ধরনের রদবদল করার। ফলে অবশ্যই সংবিধান, পরবর্তী সংসদ এবং সংস্কার পরিষদ এটা কিন্তু বাধ্য থাকবে এই বিষয়গুলোকে সংবিধানে সন্নিবেশিত করার জন্য। ফলে ঐক্যমত্য কমিশনের এই প্রস্তাব আমাদের কাছে যথার্থই মনে হচ্ছে এবং এটা পৃথিবীর অনেক দেশেই কিন্তু এই উদাহরণগুলো আছে। এটা একেবারে নতুন কোনো কিছু এরকম না। যারা বিরোধিতা করছে তারা চাইলে এটা দেখতে পারে, এক্সপার্টদের সাথে কথা বলতে পারে। সাউথ আফ্রিকা, কেনিয়া, অনেকগুলো দেশে এমন শর্তও দেওয়া থাকে যে আপনি যদি এত দিনের মধ্যে বা এত মাসের মধ্যে এটা সম্পাদন না করেন তাহলে সংসদ ভেঙে যাবে। ফলে এখানে তো এটাও বলা হয় নাই, বলা হয়েছে এটা অটোমেটিক ভাবে সংবিধান। কারণ গণভোটে যখন জনগণ এটাকে অনুমোদন করছে তার মানে তো এটা পাস ধরে নেওয়া হচ্ছে এবং এটা কিন্তু সুপারিশমালা বলা হয়েছে যে একটা বিল আকারেই দেওয়া হবে গণভোটে। সংবিধান সংস্কার একটা বিল আকারে জনগণের থেকে নেওয়া হবে। ফলে জনগণ যখন অনুমোদন দিয়ে ফেলবে এরপরে তো এখান থেকে পরবর্তী সংসদ বা নির্বাচিত যারা প্রতিনিধি থাকবে তাদের এটা দায়িত্ব সেটাকে সন্নিবেশিত করার। ফলে আমরা মনে করি যে কমিশন যথার্থ
সুপারিশ দিয়েছে জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করেই, সংস্কারের আকাঙ্ক্ষাকে ধারণ করেই তারা সুপারিশ দিয়েছেন এবং সংস্কারের বিপক্ষে আমরা ঐক্যমত্য কমিশনে অনেক দলকে অবস্থান নিতে দেখেছি। দর্শক, রংপুরে সমসাময়িক ইস্যু নিয়ে কথা বলছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা সরাসরি সেখানে ছিলাম। খুলনার নতুন জেলা কারাগার নির্মাণ প্রকল্প অনুমোদন পায় 2011 সালে। গত 13 বছরে 5 বার মেয়াদ বাড়িয়ে প্রকল্পের কাজ শেষ দেখানো হয়েছে গত বছরের জুনে। তবে বাস্তবে কাজ চলছে এখনো। এটি এখন নিরাপত্তার প্রতীক নয়, দুর্নীতির কেন্দ্রবিন্দু হিসেবেই আলোচনায়। অনুসন্ধানে বেরিয়ে আসে যেখানে উন্নয়নের আড়ালে লুকিয়ে আছে ক্ষমতার বাণিজ্য, কমিশনের ভাগবাটোয়ারা, রাজনৈতিক প্রভাবের ছায়া আর সরকারি অর্থ লুটের চিত্র। খুলনার চক আসানখালী এলাকা 30 একর জমির উপর গড়ে উঠেছে জেলা কারাগার। নির্মাণ ব্যয় 288 কোটি টাকা। কারাগার নির্মাণের প্রকল্পটি একনেকে অনুমোদন পায় 2011 সালে। সে সময় বরাদ্দ নির্ধারণ করা হয়েছিল 144 কোটি টাকা। এরপর গত 13 বছরে 5 বার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। সেই সাথে বেড়েছে নির্মাণ ব্যয়। কাগজে কলমে প্রকল্পের কাজ শেষ দেখানো হয় গত বছরের জুন মাসে, কিন্তু সরজমিনে দেখা যায় এখনো কাজ চলমান। কেন এতবার বাড়ল প্রকল্পের মেয়াদ? নির্মাণ ব্যয় বা দ্বিগুণ হলো কোন হিসেবে? প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা গেল গণপূর্ত বিভাগের অধীনে ভূমি উন্নয়ন ও অবকাঠামো নির্মাণ খাতের 39টি টেন্ডার শতভাগ নিয়ন্ত্রণে ছিল খুলনার শেখ পরিবার খ্যাত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 4 চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিন, শেখ সালাউদ্দিন জুয়েল, শেখ সোহেল ও শেখ রুবেলের। 10% অগ্রিম টাকা নিয়ে তারা বুঝিয়ে দিত কাজ। 20টা ঠিকাদার টেন্ডার ড্রপ করতে পারতেছে না, যেহেতু একটা পছন্দের ঠিকাদার শেখ বাড়ির থেকে নির্ধারণ করা হইতো। এইভাবে এই কাজগুলো দিচ্ছে। এরপরে কাজটা নেওয়ার পরে অর্কটার নিত। অর্কটার হওয়ার পরে এবার চিফ ইঞ্জিনিয়ারের রুমে টাকা দেওয়া লাগতো 1%। অভিযোগ আছে শেখ পরিবারের বাইরে টাকার ভাগ ঢুকেছে গণপূর্তের প্রকৌশলীদের পকেটেও। নির্বাহী প্রকৌশলী নিয়েছেন 1%, উপবিভাগীয় প্রকৌশলী ও উপসহকারী প্রকৌশলীরা নিয়েছেন 0.5% টাকা। শুধু তাই নয়, অন্যের ঠিকাদারি লাইসেন্স ব্যবহার করে বেশিরভাগ কাজ করেছেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা। গণপূর্ত বিভাগ কাজ দেওয়ার ক্ষেত্রে টাকা পায়নি, এটা তাদের বাইরে। তারা শুধু বিল হওয়ার সময় বা যখন ঠিকাদারদের একটা বিল করা হইতো, এমবি সই করা হইতো বা চেক পাইতো, তখন চেকের পরে ঠিকাদাররা 1% টাকা এক্সেন্ডে দিত, 0.5% টাকা এসডিতে দিত। প্রকল্প এলাকায় মাটি ভরাটের কাজ পেয়েছিল নড়াইলের মেসাস ইডেন প্রাইজ, কিন্তু কাজ করেছেন কেন্দ্রীয় যুবলীগ নেতা ও খুলনার প্রথম শ্রেণীর ঠিকাদার এস.এম. মেজবাহ হোসেন বুরুজ। কাজ চলাকালেই 2016 সালে তিনি মারা যান। মৃত্যুর আগেই তার কাজের চেয়ে 10% বেশি টাকা তুলে নেন তিনি। ফলে কাজ বন্ধ থাকে দীর্ঘদিন। পরে মূল ঠিকাদারকে দিয়ে ভরাটের কাজ করানো হয়। অভিযোগ রয়েছে লোকসান হওয়ায় তিনি যথাযথভাবে বালু ভরাটি করেননি। বাইপাস সড়কের মেইন রাস্তা থেকে প্রায় 6 ইঞ্চি থেকে 1 ফিট নিচে আছে। সাধারণত মেইন বিল রাস্তা থেকে উপরে থাকার কথা। তো যখন বেশি বৃষ্টি হয় ভিতরে পানিতে ডুবে যায়, রাস্তাগুলো ম্যাক্সিমামে ডুবে যায়। তখন দেখা যায় যে স্থাপনাগুলো একটু সেতে হয়ে যায়। গণপূর্তের কাছে খুলনা জেলা কারাগার একটি মেগা প্রকল্প, তবে অনুমোদনের আগে কোনো সমীক্ষাই হয়নি। কেন এমন হলো প্রশ্নের উত্তরে সর্বশেষ প্রকল্প পরিচালক জানালেন কিছুই জানা নেই তার। তখন মনে করে নাই, এটা তো 12-14 বছর আগে প্রকল্প ছিল, 14-15 বছর হয়ে যাচ্ছে। কারণটা এটা বিভিন্ন কারণ, এটা তো এক ব্যক্তি বলা যাবে না। এটা তো হয়তো ওকে ল্যান্ড একুইজিশন ছিল না, জায়গা কিনতে সময় লাগছে, এগুলো লং টাইম হচ্ছে আর কি। তবে গণপূর্তের দাবি কোনো অনিয়মই হয়নি। জমি অধিগ্রহণে বিলম্বের কারণে কাজ নির্ধারিত সময়ে শুরু হয়নি। জমি অধিগ্রহণে অনেকটা সময় পার হয়ে যায়। এরপরে দরপত্র আহ্বান থেকে শুরু করে কাজ বাস্তবায়নের ক্ষেত্রে ডিপিপি রিভাইজের প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে কয়েক ধাপেই ডিপিপি রিভাইজ হয়েছে। এই রিভাইজেও সময়টা চলে যায়। সব মিলিয়ে যখন এইভাবেই আসলে প্রজেক্টের সময়টা বেশি লেগেছে। নাগরিক নেতারা বলছেন শুরু থেকেই প্রকল্প ঘিরে বেশ কিছু অভিযোগ থাকলেও ভয়ে কেউ মুখ খোলেনি। শেখ পরিবারের কথা বলা হয়, তাদের আসলে এখানে একটা কমিশনের প্রশ্ন ছিল। প্রকল্প তাদের কাছে আমাদের কাছে মুখ্য মনে হয় না। মুখ্য হয়েছে যে একটা প্রকল্প হলে তাদের কমিশনের ব্যবস্থা হবে, এবং তারাই শুধু না, এই ডিপার্টমেন্টের অনেক অসৎ অফিসার আছেন যারা এই কমিশন ভোগ করেছেন।
এত অনিয়ম এবং নিম্নমানের কাজের অভিযোগের মধ্যেই আগামী 1 নভেম্বর 100 বন্দীকে নতুন কারাগারে স্থানান্তর করার কথা রয়েছে। আমাদের পরিকল্পনা হয়েছে 100 জন বন্দী নিয়ে যাওয়ার পরে আস্তে আস্তে দেখবো এটা আসলে আমরা কি সমস্যা ফেস করতেছি। রাষ্ট্রের টাকা, রাজনৈতিক প্রভাব আর উন্নয়নের দেয়ালের আড়ালে লুকানো দুর্নীতি। খুলনার নতুন কারাগার যেন তারই জীবন্ত উদাহরণ। দুর্নীতির দেয়ালে দাঁড়িয়ে এই কারাগার কতটা হবে নিরাপত্তার প্রতীক আর কতটা হবে লুটপাটের স্মারক, সেই প্রশ্ন খুলনার সাধারণ মানুষের। শেখ আল এহসান, যমুনা নিউজ, খুলনা। টাঙ্গাইলের নাগরপুর চৌহালি উপজেলার একমাত্র সংযোগ সড়কটি বেহাল, তাই চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। দীর্ঘদিন সড়কের সংস্কারের কাজ বন্ধ থাকায় যানবাহন চলাচল করছে ঝুঁকি নিয়ে। মাঝে মধ্যেই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। এলজিডির কর্মকর্তারা বলছেন ঠিকাদার প্রতিষ্ঠান মামলায় যাওয়ায় বন্ধ রয়েছে কাজ। বর্ষা মৌসুম শেষ হয়েছে বেশ আগেই, তবে এখনো রয়ে গেছে দুর্ভোগের চিহ্ন। খানাখন্দে ভরা সড়কে জমে আছে বৃষ্টির পানি। এই চিত্র টাঙ্গাইলের। নাগরপুর থেকে গয়হাটা ইউনিয়ন হয়ে চৌহালি পর্যন্ত প্রায় 10 কিলোমিটার সড়কটি 2 উপজেলার যাতায়াতের একমাত্র পথ, যার বেশিরভাগ অংশেই ছোট বড় গর্ত আর ভাঙাচোরা। কোনো কাম কাজ নাই, কিছু না, গাড়ি ঘোড়া সব অ্যাক্সিডেন্ট হয়, মানুষজন অ্যাক্সিডেন্ট হয়। খালি খুঁজে রাখছে তাই নিজে বালু ফেলাইছে তাও দেখছি। রাস্তা ছোট, পানি এলে চলান যায় না, এখানে করে পানি হয় গিরা তৈরি। কাইটা রাখছি কতদিন আগে? কাইটা রাখছি মেলা দিন ধরে। এমন পরিস্থিতিতে 2021-22 অর্থবছরে প্রায় 4,87 লাখ টাকা ব্যয়ে সড়ক সংস্কার ও বর্ধিতকরণ প্রকল্পের অনুমোদন দেয় সরকার। নাগরপুর অংশের দায়িত্ব পায় মেসার্স নাইস এন্টারপ্রাইজ। কাজ শেষ হওয়ার কথা গেল এপ্রিলে, কিন্তু 8 মাস আগে সড়কের একপাশের মাটি খুঁড়ে চলে যায় ঠিকাদার। এরপর থেকে বন্ধ রয়েছে সংস্কার প্রক্রিয়া। এতে চরম দুর্ভোগে পড়েছেন চলাচলকারীরা। যখন গাড়ি পার্কিং করতে চায় তখন দেখা যায় যে একাধিক গাড়ি যখন লোড হয়, তো যারা হঠাৎ করে চিনে না বা জানে না, তো আসতে গেলে তাদের একটু তারা পড়ে যেতে চায়। কাইডে থুইছে, এই জন্য গাড়ি আটে না, সমস্যা হয়। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে না পারায় ঠিকাদারি প্রতিষ্ঠানকে প্রকল্প থেকে বাদ দেয় এলজিইডি। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, সংস্কার কাজে চরম অবহেলা ছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। কাজের মেয়াদ বৃদ্ধি না করায় মামলাও করেছেন তিনি। দুই সাইডে প্রায় বোধহয় আনুমানিক বলতেছি 35টা না 36টা ওই যে কারেন্টের খুঁটি আছে না, রাস্তাটা তো আছে 12 ফিট, হবে হইলো 18 ফিট। অনেক জায়গায় কাটতে গেলে ওই ইটা বাঁচতেছে, এইগুলো ওরা সরাই দেয় না, এটা তো ওগো দায়িত্ব। সম্প্রতি ঠিকাদার মামলা করার কারণে কাজটি আপাতত বন্ধ রয়েছে। মামলা নিষ্পত্তি হলে আমরা পরবর্তী পদক্ষেপে যাব। দুপক্ষের দ্বন্দ্বে ভোগান্তিতে নাগরপুর ও চৌহালি উপজেলাবাসী। সাইফ আহমেদ, যমুনা নিউজ। খুলনার দৌলতপুর থানা এলাকায় একই দিনে 2 বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনায় 2টি মামলা হয়েছে। গ্রেফতার করা হয়েছে 2 জনকে। হামলা, ভাঙচুর ও ত্রাস সৃষ্টির অভিযোগে গতরাতে দৌলতপুর থানায় মামলা 2টি হয়। 11 জনের নাম উল্লেখ করে মামলা করেন রড সিমেন্ট ব্যবসায়ী মেহেদির স্ত্রী। সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা হয় হামলাকারীদের। এ ঘটনায় ওসমান ও সেলিম নামে 2 জনকে গ্রেফতার করে পুলিশ। অন্যদিকে অজ্ঞাত 10 থেকে 12 জনকে আসামি করে মামলা করেন আরেক ভুক্তভোগী কুয়েটার কম্পিউটার অপারেটর মহসিন শেখ। গতকাল ভোরে সন্ত্রাসীদের একটি দল মোটরসাইকেলে ব্যবসায়ী মেহেদির বাড়ির সামনে প্রথমে গুলিবর্ষণ করে। এরপর মহসিন শেখের বাড়িতেও একইভাবে হামলা হয়। পটুয়াখালীতে সিঁধ কেটে ঘরে ঢুকে চুরি করার সময় বাধা দেয় অটো চালককে হত্যা করেছে দুর্বৃত্তরা। সদরের জৈনকাঠি ইউনিয়নের উত্তর সেহকাঠি থেকে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় মধ্যরাতে সিঁধ কেটে মোশাররফের ঘরে প্রবেশ করে 4 থেকে 5 জন। ঘরের মালামাল চুরির চেষ্টা করলে টের পেয়ে তাদেরকে বাধা দেয় মোশাররফ। এতে ক্ষিপ্ত হয়ে মোশাররফকে ছুরিকাঘাত করে তারা। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মোশাররফকে মৃত ঘোষণা করেন। সদর থানার ওসি জানান, দুর্বৃত্তদের ফেলে যাওয়া জুতা ও শার্ট উদ্ধার করা হয়েছে। এদিকে যশোরের ঝিকরগাছায় নাতি জামাইয়ের ছুরিকাঘাতে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আহত হয়েছেন পরিবারের 4 জন। গতরাতে নীলকণ্ঠনগর গ্রামে এই ঘটনা ঘটে। এ সময় ঘাতক মোহন ও তার সহযোগী আহমদকে আটক করে পুলিশে দেয়া হয়।
মহিউদ্দিনের পরিবার জানায়, যৌতুকের জন্য প্রায়ই স্ত্রীকে নির্যাতন করত মোহন। সম্প্রতি মিমকে নানার বাড়িতে রেখে আসেন তার মা। সেখান থেকে মিমকে আনতে যায় মোহন। আসতে রাজি না হওয়ায় মোহন ও তার সহযোগীরা 5 জনকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত মিমের নানা মহিউদ্দিনকে ঢাকায় আনার পথে মারা যান। দারিদ্র্যের হার বাড়ছে, স্বস্তিতে নেই স্বল্প ও নিম্ন আয়ের মানুষ। কাঙ্ক্ষিত কর্মসংস্থান নেই, অনিশ্চয়তায় হচ্ছে না বিনিয়োগ। উচ্চ মূল্যস্ফীতি পরিস্থিতিকে আরও উস্কে দিচ্ছে। সহসাই সুখবর পাওয়া নিয়েও আছে শঙ্কা। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড হোসেন জিল্লুর রহমান মনে করেন, দারিদ্র্য বৃদ্ধির জন্য বর্তমান পরিস্থিতি অনেকটা দায়ী। একই সঙ্গে বিগত 1.5 দশকে যে প্রবৃদ্ধি হয়েছে, সেখানে কর্মসংস্থান গুরুত্ব না পাওয়াও দারিদ্র্য বৃদ্ধির কারণ। ভোর 4টা থেকে রাত 8টা পর্যন্ত আগুনের সঙ্গেই থাকেন শেখ মাসুদ রানা। ভাত, মাছ, মাংস, সবজি, ডিম সহ নানান ধরনের রান্না করেই শেষ হয় দিনের 15 ঘন্টা। হোটেলে যায় এসব খাবার। হাড় ভাঙা খাটুনির পরও কি জীবনে স্বস্তি মিলেছে? কমেছে সংসারের টানাপোড়েন? কিছু চাহিদা তো পূরণ হয় না, এরপরও কিছু থেকে যায়। চেষ্টা করি আর কি, যতদূর পারি। এই চাইলে কি কেউ দিব? সরকারের কাছে চাইলে কি পাওয়া যাবে? কত কিছু সমস্যা। আর আমি তো কাজ করি, খাই দাই, ঘুমাই। সরকার কোন জায়গায় কি কেমনে কি আসে বিষয়ে এত কিছু তো আর আমি জানি না। শুধু মাসুদ রানাই নয়, কঠিন চাপে পড়েছে স্বল্প আয়ের এসব মানুষ। একদিকে কর্মসংস্থান সংকুচিত হয়েছে, অন্যদিকে কাজ মিললেও পাওয়া যাচ্ছে না কাঙ্ক্ষিত পারিশ্রমিক। যা কামাই তাই খাওয়া, বুঝছেন? এই যে মা একটা অসুস্থ, বাপ একটা গরম ভরানো, একটু ইয়া করা লাগে, ওষুধ করার কামানি লাগে, টিয়া বা ভরা লাগে। না, স্বামী নাই। এই যে কত জিনিস মানুষের সাহায্য আমরা পাই না, 10 টাকাও না। সূচকও তাই বলছে, ভালো নেই নিম্নবিত্ত। বিশ্বব্যাংকের ডেভেলপমেন্ট আপডেট রিপোর্টে বলা হয়েছে, আগের বছরের চেয়ে এবছর বেড়েছে দারিদ্র্য। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পিপিআরসির সমীক্ষাতেও ধরা পড়েছে দারিদ্র্য বৃদ্ধির চিত্র। বলা হচ্ছে, দারিদ্র্যের হার এখন প্রায় 28%। প্রশ্ন হচ্ছে, কেন বাড়ছে দরিদ্র মানুষের সংখ্যা? এর মধ্যে কর্মসংস্থানের একটা মহাসংকট আছে, বিনিয়োগ খরা আছে, প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া যে উন্নত করার একটা বিষয় আছে, প্রাত্যহিক অর্থনৈতিক জীবনে যার ভূমিকা রাখতে পারে, সেখানেও এক ধরনের স্থবিরতা আছে। সব কিছু নির্ভর করে কনটেক্সটের উপর, আপনার এই সময়ে কি ঘটছে না ঘটছে। এই গত 5 বছরের যে ধারাবাহিক সংকটের কথা বলছি, সেগুলো এক ধরনের বড় প্রভাব ফেলেছে। সরকারি প্রতিষ্ঠান বিবিএস এর 2022 সালের হিসাবে দেশে দারিদ্র্যের হার ছিল প্রায় 19%। তবে এই তথ্যের ভিত্তি নিয়ে আছে সন্দেহ। গেল 1.5 দশকে বেড়েছে মোট দেশজ উৎপাদন বা জিডিপি, কিন্তু তা কর্মসংস্থান তৈরির জন্য কতটা সহায়ক ছিল? কর্মসংস্থান বান্ধব প্রবৃদ্ধির প্রক্রিয়া হয়নি, আমাদের প্রাধান্য পায়নি। আরেকটি হচ্ছে দারিদ্র্য বিমোচন বান্ধব প্রবৃদ্ধির প্রক্রিয়াও গুরুত্ব পায়নি। যে ব্যাটারি চালিত রিক্সার এই ঢাকা অলমোস্ট ছেয়ে গেছে, কারণ অন্য কর্মসংস্থানগুলো নাই। নির্মাণ খাতগুলোতে যে সাময়িক কর্মসংস্থানগুলো হতো, নির্মাণ খাতের একটা বড় ধরনের স্থবিরতা আছে। অ্যাকচুয়ালি পরিবর্তিত সময়ে অর্থনীতিতে চাঞ্চল্য তৈরি হয়নি, নির্বাচনকে কেন্দ্র করে আছে এক ধরনের অনিশ্চয়তাও। ফলে সহসায় মিলবে না কাজ, মজুরি বৃদ্ধি পাওয়াও কঠিন। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। গ্যাসের অভাবে প্রায় 8 মাস ধরে বন্ধ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা। পুনরায় উৎপাদন চালুর দাবিতে বিক্ষোভ করেছে শ্রমিক কর্মচারীরা। সকালে সার কারখানার শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে প্রতিষ্ঠানটির সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সার কারখানা চত্বরে বিক্ষোভ মিছিল করেন তারা। শ্রমিক কর্মচারীদের অভিযোগ, একটি কুচক্রী মহল বিদেশ থেকে সার আমদানির মাধ্যমে ফলে প্রতিদিন 4 কোটি টাকার ইউরিয়া উৎপাদন থেকে বঞ্চিত হচ্ছে কারখানাটি। অবিলম্বে গ্যাস সরবরাহের মাধ্যমে সার উৎপাদন চালু না করলে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। চলতি বছরের 1 মার্চ থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ। 4 মাস ধরে বেতন বাকি নারায়ণগঞ্জ রূপগঞ্জের স্টিল মিলের শ্রমিকদের। প্রতিবাদে সড়ক বিক্ষোভ করেন তারা। এতে প্রায় 1.5 ঘন্টা বন্ধ থাকে ঢাকা সিলেট মহাসড়কের যান চলাচল। দুপুরে উপজেলার প্রিমিয়ার স্টিল অ্যান্ড রোলিং মিল PSRM এর সামনে বিক্ষোভ শুরু হয়। এ সময় শ্রমিকরা কারখানাটির ভেতরেও ভাঙচুর চালায়। ব্যাপক ভোগান্তিতে পড়েন ঢাকা সিলেট মহাসড়কে চলাচলকারী দূরপাল্লার যাত্রীরা।
পুলিশ ও স্থানীয় রাজনৈতিক নেতাদের আশ্বাসে বিকেল 3:30টার দিকে শ্রমিকরা সড়ক থেকে সরে গেলে যোগাযোগ স্বাভাবিক হয়। শ্রমিকদের দাবি 4 মাস ধরে বেতন আটকে রেখেছে স্টিল মিল কর্তৃপক্ষ, ফলে মানবেতর জীবনযাপনে বাধ্য হচ্ছেন তারা। মালিকপক্ষ আশ্বাস দিলেও দ্রুত বেতন দেয়া না হলে বৃহত্তর কর্মসূচির দিকে যাবেন বলে হুঁশিয়ারি দেয় আন্দোলনরত শ্রমিকরা। বিগত 4 মাস থেকে আমাকে বেতন দিচ্ছে না। কোম্পানি আমাকে বলে যে তারিখ দিচ্ছে, ওই তারিখে দিবে। কোম্পানি কিন্তু আমাদের সাথে দেখাও করতেছে না, আমাদের টাকাও দিচ্ছে না। এর ভিতরে আমরা শোনা যায় কোম্পানি থেকে যে আমাদের 20 দিনের টাকা দিয়ে আমাদের সবাইকে বিদায় করে দিতে হবে। এটা কখনো গ্রহণযোগ্য হইতে পারে না। আমাদের আন্দোলন এটা চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত আমাদের টাকা না দিবে। রাজশাহী সিটি কর্পোরেশনের দৈনিক ভিত্তিক শ্রমিকরা মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করেছেন। এ সময় নগর ভবনের 2টি ফটকে তালা ঝুলিয়ে দেন তারা। কিছুক্ষণের জন্য বন্ধ করে দেয়া হয় বিদ্যুৎ সরবরাহ। বেলা 11:30টার দিকে নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিকরা। আন্দোলনকারীরা বলেন, বর্তমানে তাদের দৈনিক মজুরি 484 টাকা, যা দিয়ে সংসার চালাতে হিমশিম অবস্থা। অথচ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিকরা মজুরি পান 750 টাকা। দীর্ঘদিন ধরে মজুরি বৃদ্ধির দাবি জানানো হলেও সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ টালবাহানা করছে বলে অভিযোগ বিক্ষোভকারীদের। বলেন, 30টি ওয়ার্ডের অন্তত 2500 শ্রমিক মানবেতর জীবনযাপন করছে। অবিলম্বে ন্যায্য মজুরি নিশ্চিত না হলে কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন তারা। 484 টাকা আমরা হাজিরা, আমরা রোদে পুরে আমরা কাজ করি, আমাদের মা বাপ নাই, কর্মকর্তারা আমাদের ঘুরে তাকায়, আমাদেরকে দেখে না। নিত্য প্রয়োজনীয় যে এখন জিনিসপাতির দাম বৃদ্ধি পেয়েছে, সেই ক্ষেত্রে আমাদের বেতন একদম নিম্ন। 700-800 টাকা কেজি মাংস সপ্তাহে তো আমরা একদিনও খেতে পারি না, মাসে হয়তো একদিন, তারপরেও শর্ট পড়ে যায়। অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে অপসারণের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করেছে সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সকালে একাডেমিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা। এ সময় বিক্ষুব্ধরা বলেন, সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটে সোহরাব হোসেনকে কয়েকদিন আগে অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়েছে, কিন্তু এর আগে যেসব প্রতিষ্ঠানে তিনি কাজ করেছেন সেখানেই দুর্নীতি করেছেন বলে অভিযোগ তাদের। দ্রুত তাকে অপসারণের দাবি জানায় শিক্ষার্থীরা। অপরাধ প্রবণতা কমাতে 2017 সালে যশোর শহরের বিভিন্ন স্থানে স্থাপন করা হয় 130টি সিসি ক্যামেরা। নজরদারির অভাবে 1.5 বছরের মাথায় বেশিরভাগই হয়ে যায় অকেজো। এরপর থেকে এখনও একই অবস্থায় পড়ে আছে ক্যামেরাগুলো, কোনো ব্যবস্থাই নেয়নি কর্তৃপক্ষ। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় নানা অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। যশোর শহরের সিভিল কোর্ট মোড়ে মানুষের ভিড় আর যানবাহনের চাপ। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে বসানো আছে সিসি ক্যামেরার জাল, কিন্তু বেশিরভাগই নাম কাওয়াস্তে, বহুদিন ধরেই নষ্ট। তাই বলা যায় চোখ আছে অথচ দৃষ্টি নেই। 2017 সালে শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বসানো হয় 130টি সিসি ক্যামেরা। তবে প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের অভাবে বছর দেড়েকের মধ্যেই অকেজো হয়ে পড়ে বেশিরভাগ। এরপর থেকেই কোনোটির সংযোগ তার ছেঁড়া, কোনোটি আবার ঢেকে গেছে ডালপালা কিংবা বৈদ্যুতিক খুঁটির আড়ালে। সিসি ক্যামেরা 3-4 বছর ধরে নষ্ট হয়ে রয়েছে, একটা এদিকে ঝুলে রয়েছে, একটা ওইদিকে ঝুলে রয়েছে। অপরাধীর সাথে যারা জড়িত তারা অনেক ক্ষেত্রে নিরাপদে তারা যশোর শহরেই এই অপরাধমূলক কাজের সাথে সম্পৃক্ত থাকছে। দীর্ঘদিন ধরে এসব সিসি ক্যামেরা অকেজো থাকায় ক্ষুব্ধ নগরবাসী। অভিযোগ, পৌর কর্তৃপক্ষের উদাসীনতায় নষ্ট হয়েছে সরকারি সম্পদ। ক্যামেরায় আছে কোনো রকম কোনো কিছুই সচল না থাকার কারণে কোনো ফুটেজ আসে নাই, যার কারণে আমাদের প্রতিষ্ঠানের চুরি সংগঠিত কোনো কিছু শনাক্ত করা সম্ভব হয়নি। যদি সিসি ক্যামেরাটা থাকে তাহলে আমরা সাধারণ যে নাগরিক তারা খুব সহজেই নির্বিঘ্নে আমরা চলাফেরা করতে পারি। সংরক্ষণ না করলেই নষ্ট হবে, আর নষ্ট হলে পরে ওটাকে আবার নতুন করে করার জন্য টেন্ডার হবে, সেখানে বাণিজ্য হবে। তো এইসব ব্যাপার স্যাপার আছে। জেলা পুলিশ বলছে, অপরাধ ও দোষী ব্যক্তিদের শনাক্তে সিসি ক্যামেরার ভূমিকা গুরুত্বপূর্ণ। এসব ক্যামেরা পুনরায় সারিয়ে তোলার আহ্বান তাদের। সিসি ক্যামেরা যদি থাকতো তাহলে তো অবশ্যই অপরাধী শনাক্ত করার ক্ষেত্রে আমরা আরও সঠিকভাবে দ্রুততম সময়ের মধ্যে আমরা সক্ষম হতাম।
সিসি ক্যামেরার নষ্টের দায় যে কিছুটা হলেও তা স্বীকার করে দ্রুত সময়ের মধ্যে সবগুলো কার্যকর করার আশ্বাস পৌর প্রশাসকের। অনেকদিন ধরে সংস্কার করা হয় না আর কি। আমরা পুলিশ বিভাগের সাথে আলাপ করে আমাদের যে সকল অচল ক্যামেরা আছে সিসিটিভির, মানে যে সকল লাইনগুলো সচল নেই সেগুলো আমরা সচল করার ব্যবস্থা করব। এসব ক্যামেরাগুলো স্থাপনে ব্যয় হয়েছিল 16 লাখ টাকা। 130টির মধ্যে চুরি হয়েছে 20টি আর সচল আছে মাত্র 40টি। সাইফ আহমেদ, যমুনা নিউজ। সাতক্ষীরার কালীগঞ্জ সীমান্তে বিশেষ কৌশলে বাংলাদেশে অনুপ্রবেশের সময় এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজেপি। স্থানীয়রা জানান, গতকাল রাতের আঁধারে বড় স্টিলের বক্সে বসন্তপুর সীমান্ত পেরিয়ে কাকশিয়ালী নদীপথে ভেসে নাজিমগঞ্জ খেয়াঘাটে পৌঁছান বীরেশ্বর দাশগুপ্ত। এ সময় বক্সটি দেখে সন্দেহ হয় স্থানীয়দের। কাছে যেয়ে বক্সের ভেতর মানুষ দেখে বিজেপিকে খবর দেওয়া হয়। বক্সটির চারপাশে 5 লিটারের খালি পানির বোতল বাঁধা ছিল, যা অনেকক্ষণ ভাসিয়ে রাখে বলে জানালেন বিজেপি সদস্যরা। আটককৃত বীরেশ্বর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর 24 পরগনার বাসিন্দা। তার দাবি, জোয়ারের পানির তোড়ে ভেসে এসেছে বাংলাদেশে। কালীগঞ্জ থানার ওসি জানান, আটককৃতের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে মামলা করা হয়েছে। ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে উপকূলীয় কয়েক জেলায় দুপুর থেকে বৃষ্টি হচ্ছে। সাতক্ষীরা, পটুয়াখালী, খুলনা সহ কয়েক জেলায় হালকা বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অফিসের তথ্য মতে বিকেল থেকে নিম্নচাপে পরিণত হয়েছে মন্থা। তবে ঘূর্ণিঝড়ের কারণে দেয়া চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। বিকেল পর্যন্ত সাবধানে চলতে বলা হয় উত্তর বঙ্গোপসাগরে চলাচলকারী মাছ ধরার সব নৌকাকে। গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে জেলেদের। আজ ও আগামীকাল থেকে থেমে থেমে বৃষ্টিপাত হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। এমন অবস্থা চলতে পারে রোববার পর্যন্ত। পেঁয়াজ আবাদে সমৃদ্ধ জেলা রাজবাড়ী। দেশের প্রায় 16% পেঁয়াজ উৎপাদন হয় এই জেলায়। এবছরও শুরু হচ্ছে আবাদ। বেশিরভাগ জমিতেই রোপণ হচ্ছে মুড়িকাটা জাতের পেঁয়াজ। ফলন উঠবে জানুয়ারি মাসের মাঝামাঝি বা শেষ দিকে। পেঁয়াজ উৎপাদনে দেশের তৃতীয় অবস্থানে রাজবাড়ী। এবছর জেলার প্রায় 36,000 হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হচ্ছে, যার মধ্যে 5,870 হেক্টর জমিতে রোপণ করা হচ্ছে মুড়িকাটা জাতের পেঁয়াজ। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে উঁচু জমিতে পেঁয়াজের চারা রোপণ করছেন কৃষকরা। রোপণ থেকে শুরু করে বাজারজাত পর্যন্ত বিঘা প্রতি প্রায় 50 থেকে 60 হাজার টাকা খরচ হচ্ছে। প্রতি বিঘা জমি থেকে 50 থেকে 60 মণ পেঁয়াজ উৎপাদনের আশা কৃষকদের। বলছেন, আগের তুলনায় চাষের খরচ অনেকটাই বেড়েছে। কৃষক তো একদমই শেষ হয়েছে। যে জিনিসের আমরা কিনবা গেলেই দাম বেশি, বেচবা গেলেই দাম নেই। সরকারি রেট ছাড়াও আমাদের সারে অনেক বেশি দাম দিয়ে কিনা লাগতেছে। জেলায় সবচেয়ে বেশি মুড়িকাটা পেঁয়াজ আবাদ হচ্ছে গোয়ালন্দ ও কালুখালীতে। এছাড়া বালিয়াকান্দি, রাজবাড়ী সদর ও পাংশায় এই জাতের পেঁয়াজ আবাদ করছে চাষিরা। এরই মধ্যে লক্ষ্যমাত্রার প্রায় অর্ধেক জমিতে আবাদ সম্পূর্ণ হয়েছে। সামনের 3 মাসের মধ্যেই বাজারে উঠবে মুড়িকাটা পেঁয়াজ। চাষিদের দাবি, মন প্রতি 2,000 টাকা দাম উঠলে খরচ পুষিয়ে লাভের মুখ দেখতে পাবেন তারা। আমাদের 1 বিঘা সম্পত্তিতে নিজের সম্পত্তি হলে পরে হয়তো 30-35 হাজার টাকা খরচা পড়ে। আর যদি সংখ্যা রেখে লাগান লাগে তাহলে হয়তো 1 পাখি জমিতে খরচা পড়ে 50-55 হাজার টাকা। আমাদের নিম্ন পর্যায়ে হলে পরেও 2,000 টাকা যেন পেঁয়াজের দাম থাকে। এখন আমাদের গুটির দাম আমাদের সাশ্রয়ের মধ্যে আছে, কিন্তু আরেকটু কম হলে ভালো হতো। কীটনাশকের দাম ওটা হচ্ছে কি আমাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা বলছেন, জেলায় 50-55 হাজার টাকা, আমাদের নিম্ন পর্যায়ে হলে পরেও 2,000 টাকা যেন পেঁয়াজের দাম থাকে। এখন আমাদের গুটির দাম আমাদের সাশ্রয়ের মধ্যে আছে, কিন্তু আরেকটু কম হলে ভালো হতো। কীটনাশকের দাম ওটা হচ্ছে কি আমাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা বলছেন, জেলায় সারের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং মনিটরিং জোরদার করা হয়েছে। কোথাও কোনো অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ফিল্ড পর্যায়ে মনিটরিং জোরদার করা হয়েছে সারের ব্যাপারে। বিশেষ করে এখন যেহেতু রবি সিজন একেবারে শুরু হয়ে গেছে, আমাদের সারের পর্যাপ্ত মজুত আছে। আর আগামী মাস থেকে আমাদের সারের মজুত এই মাসের তুলনায় আগামী মাসের বরাদ্দও বেশি। কৃষি অধিদপ্তরের তথ্য মতে আবহাওয়া অনুকূলে থাকলে এবছর জেলায় প্রায় 95,000 মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হবে। সাবরিনা লিজা,
যমুনা নিউজ।